তো নমস্কার সবাইকে। আজকে আমি দেখাবো অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি চলে এসেছে, এই ফর্মটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে ফর্মটি ডাউনলোড করব ও কিভাবে ফর্মটিকে আমি ফিল করব, প্রত্যেকটা জিনিস আমি বলে দেবো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কোথায় কি বসাতে হবে সবকিছু আমি বলে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো এবার দেখুন, এখানে যে সাইটটি রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি, এটি আপনারা গুগলে ফোনে হোক বা ঠিক আছে ফোনে গিয়ে আপনি ক্রোমে গিয়ে এটি সার্চ করবেন বা ডেস্কটপে সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি এটা সার্চ করার পর দেখবেন এই সাইটটি প্রথমে চলে আসবে, অন্নপূর্ণা যোজনা। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি এরকম একটি পেজ ওপেন হবে, ঠিক আছে। মানে এটা একটি এই যে সাইটের অফিসিয়াল যেটা হচ্ছে অফিসিয়াল সাইট। ওকে, এটি ওপেন হয়ে যাবে। এটি ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে এই সাইডে ডান সাইড দেখতে পাবেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফ্রম ইংলিশ, একটা বাংলায় আছে একটা হিন্দিতে আছে। আপনার যেটা ভাষাতে পছন্দ, আপনি যে ভাষায় আপনি মানে কমফোর্টেবল মনে করেন নিজেকে, ওকে, সেই ভাষাতে আপনি ফর্মটি ডাউনলোড করবেন। এখানে বাংলা আছে, ইংলিশ আছে, আর এখানে আছে হচ্ছে হিন্দি। তো আমি বাংলা ফর্মটা ডাউনলোড করে রেখেছি, তো সেটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে এই হচ্ছে ফর্ম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফর্ম। এখানে এই ফর্মে কি কি দেওয়া আছে সম্পূর্ণ বলবো, তার আগে আমি আরেকবার দেখিয়ে দিই। ক্রোমে এসে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি, এটা সার্চ করার পর যে ফার্স্টেই অন্নপূর্ণা যোজনা, এখানে ক্লিক করলে পরে আপনার এই পোর্টালটি অন হয়ে যাবে। এখানে অ্যাপ্লাই নায়ের এখনো অপশন আসেনি, তবে খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে, সেটাতে ঘাবড়াবার কিছু নেই। তো আপনারা অফলাইনে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে নিজের কাছে ফিল আপ করে রাখবেন। ওকে, তো এবার চলুন ফর্ম ফিল আপটি কীভাবে করবেন। ওকে, দেখুন এখানে ফর্ম ফিল আপটি টোটাল আছে 12 পেজের। 12টা পেজ দেখে ঘাবড়াবেন না, ঠিক আছে। এখানে আপনাদের সব কিছু নয়, এখানে আপনাদের সব কিছু ফর্ম মানে লাগবে না, সিম্পল কিছু স্টেপ আছে। তো সরি, এটা ইংলিশে দেওয়া আছে, তো আমি বাংলাটা একবার ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো আপনাদের সুবিধার জন্য আমি বাংলা ডাউনলোড করে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এখানে বাংলা ফর্ম আছে, বাংলা ফর্ম ডাউনলোড হয়ে গেছে আমার। এই হচ্ছে বাংলা ফর্ম। ওকে, তো ডাউনলোড করার পর আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর দেখুন এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। ওকে, এটা নাম হচ্ছে কেন, আপনি অ্যাকচুয়ালি সঠিক মানে আপনি কাছে আপনার কাছে যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা যে যোজনাটা এটা আপনার কাছে সঠিকভাবে পৌঁছবে, এটার ফুল ডিটেলস আপনার কাছ থেকে নিচ্ছে। আপনি সঠিক মানুষ না, আপনি কোনো ভুয়ো, ঠিক আছে, বা আপনার কিছু প্রবলেম রয়েছে মানে সিএ বা আপনার ধরুন আপনার এই ভারতের নাগরিক না বা অন্য কিছু, ঠিক আছে। এই জন্য এই ফর্মটি নেওয়া হচ্ছে। এই ফর্মটি নেওয়ার কারণ একটাই, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাকে এখানে এসে কনভার্ট করে দেবে। ওকে, তো এই হচ্ছে আপনার ফর্ম। আর একটা কথা বলে রাখি, যতদিন না আপনার এই ফর্মটি পূরণ করছেন ততদিন আপনার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তো এই ফর্মটি চলবে 90 দিন অবধি, ঠিক আছে। 90 দিন অবধি এই ফর্মটি ফিল করতে পারবেন। এই ফর্মটি ফিল করে রাখবেন, আপনার কাছ থেকে জমা নেবে আপনাদের যে এলাকার বিধায়ক, ঠিক আছে, তারা এটি জমা নেবে। বা আপনি জমা নিজেও গিয়ে দিয়ে আসতে পারেন। তারা বলেছে যে বাড়ি বাড়ি এসেও সেটা সংগ্রহ করা হবে বা বাড়ি বাড়ি এসেও সেটাকে ফর্ম ফিল করতে পূরণ করতে সহায়তা করা হবে। ওকে, তো এবার বলবো কি কি ডকুমেন্টস লাগবে। ওকে, তো এক এক করে সব বলবো। চলুন এখানে দেখে নিই ফর্মে কি বলেছে। দেখুন এখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম। ওকে, পরিবারের প্রধানের নাম আপনারা বুঝতেই পারছেন কি প্রধানের নাম কাজ চেয়েছে। এখানে পুরো নামটা এখানে লিখবেন। ওকে, আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যে লেখা আছে সেটাই। ওকে, একদম একটা বানানো ভুল করবেন না। ওকে, তারপর লেখা আছে পরিবারের প্রধানের হচ্ছে পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা এখানে দেবেন, মানে এটা টিক করে দেবেন। তারপরে লেখা আছে পরিবারের প্রধানের আধার নম্বর। আধার নম্বরটা ঠিক মতো একদম বসাবেন, কারণ এর মাধ্যমে আপনার যে বেনিফিশিয়ারি মানে ডিবিটি আছে, যেটা বলা হয় ডাইরেক্ট বেনিফিশিয়ারি, ওকে, সেটা কিন্তু ট্রান্সফার করা হবে। ওকে, এবার আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো আপনার ডিজিটাল রেশন কার্ডের যে আইডিটি সেটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তারপরে আছে পরিবারের সদস্য সংখ্যা কত। সদস্য সংখ্যা আপনার যদি 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, সেটা এখানে বসিয়ে দেবেন। ওকে, এবার ঠিকানা, আপনার গ্রামের নাম, আপনার জেলার নাম, আপনার যে ঠিকানা যেটা এখানে বসে নেবেন। তারপরে আপনার ফোন নম্বর, এখানে ফোন নম্বর আপনারা ওটাই দিবেন যে নাম্বারটা আধার লিঙ্ক রয়েছে আপনার অবশ্যই, ঠিক আছে। অন্য ফোন নাম্বার একদম দেবেন না। আপনার পার্সোনাল যেটা নাম্বার যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা আপনি এখানে দেবেন। তো এবার দেখুন এখানে লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সম্পর্কের সঙ্গে আধার নম্বরের পরিবারের সদস্য, ঠিক আছে। আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে, সদস্য 1 তার নাম চেয়েছে এখানে, জন্ম তারিখ, তার হচ্ছে মেল না ফিমেল। ওকে, তারপরে বলেছে হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, লিঙ্গটা হচ্ছে ছেলে না আপনার ছেলে রয়েছে না মেয়ে রয়েছে, ঠিক আছে।
সদস্য 1, সদস্য 2 সেম একই রকম, সদস্য এখানে 3 রয়েছে, সদস্য 4, সদস্য 5 অবধি রয়েছে, ঠিক আছে? ওকে, সদস্য 5 অবধি রয়েছে। আপনার এখানে ফুল নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সঙ্গে সম্পর্ক, মানে হচ্ছে আপনার যে যেমন ছেলে আছে আপনি ওর মা হন না বাবা হন না কে হন এখানে সম্পর্ক লিখতে হবে। ওকে, এবার আধার নম্বর তার প্রত্যেকের এটা দিয়ে পূরণ করবেন। এবার এখানে লিখেছেন যে নির্দেশনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার যদি বর্তমানে দেখেন যে আপনার 2 জন সদস্য বা 3 জন হচ্ছে তো এখানে হ্যাঁ দেবেন, হ্যাঁ 3টেতে হ্যাঁ দেবেন, ঠিক আছে? আর আপনার যদি 5টে হয় 5টাতে এখানে হ্যাঁ টিক দিয়ে দেবেন। ওকে, এবার এখানে মেইন গুরুত্বপূর্ণ বিষয় এখানে এখানে দেখুন লেখা আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের এখানে অর্থ স্থানের জন্য, ঠিক আছে? এখানে ডিবিটি দেখুন এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধারে নিযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? আপনার যে আধার কার্ডের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক আছে সেখানে এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারগুলো দিতে লাগবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5, ঠিক আছে? ঠিক মতো এখানে সবকিছু বসে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক মানে কোন ব্যাংক রয়েছে, আপনার যদি গরু গ্রামীণ ব্যাংক হয় বা আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা বলা হয়েছে সেটা, বা ওয়েস্ট বেঙ্গল গরু গ্রামীণ ব্যাংক তার অ্যাকাউন্ট নাম্বার, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক তার অ্যাকাউন্ট নাম্বার, যেই ব্যাংক আছে না আপনার তার আইএফএসসি কোড সহ বসিয়ে নেবেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে আছে 11 নম্বর রয়েছে এপিক নম্বর। এপিক নম্বর এখানে কি বলা হয়েছে, এখানে এপিক নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নম্বর। তো আপনার যে ভোটারের যে এপিক নম্বর হয় ভোটার কার্ডের, দেখবে পেছন দিকে বা সামনের দিকে দুদিকে এপিক নম্বর লেখা আছে একটা। ওকে, এই এপিক নম্বরটি এখানে ঠিক মতো বসিয়ে নেবেন, আপনার যে সদস্য সবার সদস্যের বসিয়ে নেবেন। এবার লেখা আছে বিভাগ, ঠিক আছে? এখানে আছে আপনি হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে পড়েন না আর্থিক দুর্বল শ্রেণী আছে, তফসিল জাতি, তফসিল উপজাতি, অন্যান্য শ্রেণী, না পিভিটিজি মানে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি, ঠিক আছে? আপনার যেটা আছে আপনি এসটি হলে টিক করবেন, এসটি হলে টিক করবেন, যেটা আপনার আছে আপনি যদি জেনারেল হন জেনারেল টিক করবেন, আপনি যে জাতি আপনার যে বিভাগ, ঠিক আছে, সেখানে আপনি টিক করে দেবেন। ওকে, এবার এখানে বলা হয়েছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, ঠিক আছে? এবার হচ্ছে আপনি কি ডিজিটাল রেশন, আপনার কাছে কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। ওকে, এবারে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডে মানে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তো আপনার দেবেন কার্ডে লেখা থাকবে হচ্ছে AYPHH, মানে এগুলো একটা 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 কার্ডের ভাগ, ঠিক আছে? দেখবেন কারো কার্ডে RKSY2 বা এখানে এই কার্ডগুলো দেখে টিক করবেন। আপনার কথা মানে আপনার কার্ডে দেওয়া আছে RKSY2, ঠিক আছে? তো এখানে টিক করে দেবেন একটা একটা সামান্য একটা টিক মার্ক বসাবেন। ওকে, যদি হ্যাঁ হয়, আর যদি না হয় তো এটা কিছু করার দরকার নেই। আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড না থাকে, পুরনো রেশন কার্ড থাকে, তবে না করে দিলে কিন্তু এখানে আর কিছু করতে যাবেন না, ঠিক আছে? এখানে কিছু করতে হবে না। যদি হ্যাঁ হয় তবেই এখানে বসাতে বলেছে টিক, না হলে কিন্তু একদম নয়। ওকে, পরিবারটি এখানে বলেছে রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কিনা। আচ্ছা, আপনারা কি দোকান থেকে মানে রেশনের যে আছে যেখান থেকে ওখানে কি মাসিক রেশন তুলেছেন কি তুলেননি? যদি তুলে থাকেন মাসে মাসে তো হ্যাঁ করবেন, না হলে না করবেন, ঠিক আছে? প্রত্যেকে আশা করি হ্যাঁ করবেন, আপনারা প্রত্যেক মাসে রেশন দেন তো হ্যাঁ করে দেবেন। ওকে, এবারে বলেছেন সম্পদ, বাড়ির ধরন। এখানে বলছে আপনার বাড়ি কি 3 বা 3 তার বেশি পাকা ঘর রয়েছে। যদি আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে তো হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আপনার যতগুলো ঘর পাকা মানে আপনার 3টা ঘর পাকা নেই তো না দেবেন, 3টে ঘর পাকা থাকলে হ্যাঁ দেবেন। এবার আছে পারিবারিক জমির মালিকানা। ওকে, তো এখানে বলেছে এবার রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং হল দাগ নম্বর তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড সহ কপি। আচ্ছা, আপনার যদি আপনি পারিবারিক জমির মালিক যদি থাকেন আপনি, তো ওখানে হ্যাঁ করবেন, ওখানে না করবেন, ঠিক আছে? আর তার সঙ্গে এখানে বলেছে রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন কপি এবং ROR হাল লাগে যদি আপনি থাকেন, যদি আপনি মালিক হয়ে থাকেন তো এই জিনিসটা আপনার কাছে অবশ্যই থাকবে। এখানে বলে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন কপি বা ROR, ঠিক আছে, হল নাগরিক এর তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি অবশ্যই থাকবে, যদি হ্যাঁ থাকে, আর যদি না হয় তো নাই ঠিক করে দেবেন। ওকে, এবার বলেছে এখানে হচ্ছে যে বিভাগ ক্ষেত্রতে বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, যদি আপনার জমি থেকে থাকে কত কি সব এগুলো দেবেন, যদি না থেকে থাকে আপনার জমি তো এখানে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যদি জমি থেকে থাকে তবেই তার শতক, মানে এখানে কত শতক আপনার যদি 10 শতক হয়, 11 শতক হয়, 22 শতক, 30 শতক, 1 শতক, যত শতক হয় আপনি লিখে দেবেন। কিন্তু লিখলে হবে না, লেখার আপনার যেটা জমির কাগজে রয়েছে সেটা কিন্তু লিখতে হবে, যদি না থাকে তো অবশ্যই কিছু করার দরকার নেই। ওকে, এবার বলেছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য বা অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে,
আপনার কি কোনো 4 চাকা গাড়ি আছে? আপনার যদি কোনো 4 চাকা গাড়ি থেকে থাকে তো এখানে হ্যাঁ করবেন না, না করবেন। যদি হ্যাঁ হয় তো গাড়ির সংখ্যা উল্লেখ গাড়ির সংখ্যা মানে কতগুলো গাড়ি আছে আপনার? ঠিক আছে? আপনার যদি 2 টো গাড়ি হয়, 3 টে গাড়ি হয় তো হ্যাঁ করবেন না, না করবেন। এবার ধরুন এখানে লেখা আছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তবেই, না হলে না। যদি আপনার গাড়ি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখে দেবেন কোন গাড়ি আছে। আপনার যদি আ 4 চাকা থাকে বলেছে এখানে গাড়ি, জিপ, ট্রাক্টর ধরুন আপনার 4 চাকার গাড়ি আছে আপনার। 4 হুইলার আছে তো এখানে লিখবেন 4 হুইলার গাড়ি, ঠিক আছে? বা ট্রাক্টর আছে যা আছে লিখে দেবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবেন, ঠিক আছে? গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে যে নাম্বারটা আপনার নাম্বার প্লেটে দেওয়া থাকে। এবার এখানে বলেছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা। এটা খুব গুরুত্বপূর্ণ নয়। এখানে বলেছে স্বাস্থ্য বীমা যদি করা থাকে মানে এটা হচ্ছে পলিসি, ঠিক আছে? স্বাস্থ্য বীমা বলা হয়েছে এখানে পলিসি, ওকে? তো আশা করি আপনাদের প্রত্যেকের হাতে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছেই। তো সেটা এখানে কিন্তু ওটার সঙ্গে এটা কিন্তু তুলনা করা হয় না, ওকে? এটা এক ধরনের এটা বলেছে এখানে যে পারিবারিক সদস্যের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে ওটা কিন্তু এখানে একদমই আলাদা, ওকে? তো এখানে বলেছে হচ্ছে আপনার যদি স্বাস্থ্য বীমা মানে আপনি পলিসি চালাচ্ছেন কোনো মাসে যেটা আপনার কোনো অসুখ বিসুখ হলে হসপিটালে আমি এক্সট্রা ভাবে আপনি খরচ পাবেন, ঠিক আছে? বলে না যে এই পলিসি বা পলিসি বাজার থেকে আপনি কোনো পলিসি নিয়েছেন বা আদার্স কোথাও থেকে আপনি পলিসি নিয়েছেন বা যেখান থেকেও সব পলিসি পাওয়া যায়, হেলথ পলিসি, হেলথ ইন্স্যুরেন্স, ওকে? সেগুলো যদি হ্যাঁ থাকে হ্যাঁ করবেন, না করবেন। আমি বলবো এটা না করবেন, ওকে? কারণ এখানে বেশিরভাগ লোকেরই এখানে কিন্তু হচ্ছে যে সেটা করা থাকে না, ওকে? তো না করবেন। আর যদি হ্যাঁ থেকে থাকে তো হ্যাঁ করবেন। হ্যাঁ করলে এখানে সরকারি কি বেসরকারি, ঠিক আছে? যেগুলো বীমা হয় তো আপনি যদি সরকারি চাকরি করেন তো সেটা তো আপনার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনি পাবেন না। আপনি যদি সরকারি জব করে থাকেন তো আপনি এখান থেকে বঞ্চিত হবেন এই অন্নপূর্ণা ভান্ডার থেকে। আমি আপনাদের পুরোপুরি বলে দিলাম ব্যাপারটা, ঠিক আছে? তো এখানে বলেছে বেসরকারি সরকারি তো এখানে টিক দিয়ে দেবেন যেটা হয় আপনার, ঠিক আছে? সাদা আমি বলবো যারা সরকারি যারা ফর্ম ফিল আপ করছেন বা সরকারি চাকরি করছে তারা কিন্তু এই জিনিসটার জন্য না, ওকে? তারা কিন্তু এই থেকে মানে যোজনা থেকে বঞ্চিত থাকবেন, ওকে? এবার বলেছে এখানে আয় পেশা কোন সদস্যের কি আয়কর বা পেশাগত কোনো প্রদান করেন? মানে আপনি কি কোনো ট্যাক্স দেন? আপনার কি ট্যাক্স আমি কি ট্যাক্স পে করেন আপনি প্রত্যেক বছর? তো এটা আশা করি আমাদের মধ্যবিত্ত এখানে যে যারা আছেন বা তারা এটা নিচ্ছেন বা যারা এটা পাচ্ছেন তারা অবশ্যই এটা না করবেন। কেন বলছি? কারণ এখানে প্রায় 99% লোক ট্যাক্স পে করেন না। মানে ট্যাক্স পে বলতে কি আপনার ৭ থেকে ৮ লাখ টাকার উপরে আসে একটা অ্যামাউন্ট থাকে ওই অ্যামাউন্টের উপরে হলে আপনাকে ট্যাক্স পে করতে হয়। ওই ট্যাক্সটা যে আপনি খাবার কিনছেন বা আপনি হচ্ছে কোনো কিছু কিনছেন, কোনো কোনো একটা মোবাইল কিনলেন বা কোনো একটা টিভি কিনলেন সেই ট্যাক্সকে এখানে বলা হয়নি। এখানে ট্যাক্স বলা হয়েছে আপনি আয়কর মানে আপনি যেসব ইনকাম আপনি ধরুন বছরে ৩০ লাখ টাকা ইনকাম করছেন তার কি ট্যাক্স আপনি পে করেন? ট্যাক্স পে করলে হ্যাঁ করবেন না না করবেন, ঠিক আছে? এখানে বলা হয়েছে আর ট্যাক্স যদি করে থাকেন তাহলে আপনার এখানে বলেছে হ্যাঁ যদি হয় তাহলে নাম এবং প্যান কার্ড উল্লেখ করুন। নাম হলে পরে আপনার এখানে ট্যাক্স যদি পে করে থাকেন তো অবস্থানে হ্যাঁ করবেন এবং প্যান কার্ড দেবেন, ঠিক আছে? সরি এখানে বলা হচ্ছে দাঁড়ান পরিবার সদস্য হ্যাঁ এখানে আহ, না করবেন, ওকে? এবার এখানে বলেছে এবার এখানে পরিবারের সদস্যদের প্যান কার্ড এখানে প্যান কার্ড কিন্তু সবারই লাগবে, ওকে? তো হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে নাম ও প্যান কার্ড এখানে উল্লেখ করুন। তো এখানে প্যান কার্ডগুলো এখানে দিয়ে দেবেন, ওকে? তো এখানে প্যান কার্ডগুলো ফিল করে দেবেন আপনার যেগুলো প্যান কার্ড নাম্বার আছে এটা আছে আপনি এখানে দিয়ে দেবেন, ওকে? দিলে কোনো ক্ষতি নেই কারণ এখানে আপনি যেহেতু ট্যাক্স পে করছেন এখানে আপনার সেরকম ইনকাম নেই, আপনি সেরকম বছরে ১০ লাখ টাকা ইনকাম করছেন না তাহলে আপনি আপনার ক্ষেত্রে না হবে এটা। আর এখানে প্যান কার্ড থাকলে প্যান কার্ড এখানে দিয়ে দেবেন, ওকে? ঠিক আছে? এবার এখানে বলা হয়েছে বিভাগ ক্ষেত্রতে বলা হয়েছে যে সেম ওরকমই প্যান কার্ড নাম্বার প্যানই। এবার কর্মসংস্থানের ধরন, ঠিক আছে? এটা হচ্ছে মেন একটা টপিক। এখানে লেখা আছে সরকারি ক্ষেত্রে আপনি যদি সরকারি চাকরি করেন তবে এখানে ক্লিক করবেন। ক্লিক বলতে এখানে টিক মার্ক দেবেন, ঠিক আছে? দেখুন লেখা আছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক দেবেন। বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী তো আপনি যদি বেসরকারিভাবে কোনো কাজ করেন তো অবশ্যই আপনি এটা এলিজিবিলিটি আপনি এটা পাবেন, ওকে? আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারটা এখানে আপনি এলিজিবল আছেন। তো এখানে আপনি যেহেতু যারা মহিলারা আছেন তারা অনেকে হয়তো কাজকর্ম এসব বেশি করেন না তো পরিবারের যে প্রধান, ঠিক আছে? তার কিন্তু দিতে লাগবে এটা, ওকে? যে প্রধান পরিবারের, ওকে? আহ মানে কথা বলেছে আপনি বা আপনার হাজবেন্ড যদি কেউ যে হয় প্রধান তার কিন্তু এখানে যদি সেটি সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনি এটা পাবেন না, ওকে? তো এখানে সেভাবে টিক করবেন সরকারি চাকরিটা ঠিক করে দেবেন, না হলে না করে দেবেন, ওকে? তো এবার বলা হয়েছে আংশিক সময় কর্মকর্তা আপনি যদি পার্ট টাইম কাজ করতে থাকেন সেটাও ঠিক করবেন, না হলে না করবেন। এবার হচ্ছে অসংগঠিত এটাও সেম ওরকমই
পরিযায়ী শ্রমিক, আপনি যদি শ্রমিক হিসেবে কাজ করেন সেটাও টিক করবেন। আর যদি বেকার থাকেন তো বেকারে টিক করবে, অন্যান্য, ঠিক আছে? আমি বলবো এখানে অনেকে হয়তো বেকার, যারা অনেকে কাজ করে না, তো বেকারে টিক করবেন। আর যদি কোনো বেসরকারি কাজ করে থাকেন, অনেকে হয়তো বেসরকারি কাজ করেন বা কোনো কোম্পানিতে কাজ করেন, তো এখানে লিখে দেবেন, এখানে টিক করবেন হচ্ছে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী। ওকে, এবার এখানে বলা হয়েছে সদস্য ১ সেম সবগুলো ওরকমই, সদস্য ১, সদস্য ২, সদস্য ৩, সদস্য ৪, সদস্য ৫, ঠিক আছে? সেম এরকমই আপনার যতজন সদস্য আছে, যদি প্রত্যেকে যদি বেকার থাকে বেকারে টিক করবেন, আর প্রত্যেকে যদি কেউ যদি সরকারি কাজ করে থাকে সরকারি টিক করবেন, কেউ যদি বেসরকারি কাজ করে থাকে তো বেসরকারিতে টিক করবেন। ওকে, এ হচ্ছে ব্যাপার। এবার এখানে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত। এবার পরিবারে কতজন শিক্ষিত? ওকে, এখানে লিখবেন শিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্য। আপনার বাড়িতে ধরেন ৫ জন সদস্য আছে, ৫ জনের মধ্যে ৩ জন শিক্ষিত, ২ জন অশিক্ষিত। তো এখানে ৩ জন বসাবেন, নিচে অশিক্ষিতদের 2 জন বসাবেন, ঠিক আছে? যার যত তার তত, ঠিক আছে? এবার বলা হচ্ছে প্রধান, পরিবারের প্রধান। পরিবারের প্রধান যে আছে তিনি কি শিক্ষিত না অশিক্ষিত? যদি তিনি শিক্ষিত হয়ে থাকেন তো অবশ্যই এখানে টিক করবেন, নাহলে অশিক্ষিত টিক করবেন। ওকে, এবার সদস্য ১ সেম ওরকমই, ঠিক, সদস্য 2 সেম টু সেম বসাবেন, সেম। তার সদস্য 4 যেটা বলা সেটাও ওরকম, সদস্য ৫ টাও সেম ওইরকমই হবে। ওকে, এবার বলেছে এখানে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী সংশোধন বা পৌরস্থানীয় সংস্থার সঙ্গে বর্তমান ধারক? তো এটা আশা করি সব ক্ষেত্রে না হবে, কেননা যারা যারা এটা প্রয়োগ নিচ্ছেন তারা আশা করি এসব কাজ করেন না হয়তো, তো এখানে না বসাবেন। যদি করে থাকেন তো হ্যাঁ বসাবেন এবং তার সদস্য নম্বর এখানে বসিয়ে দেবেন। ওকে, ঠিক আছে? এবার বলেছে কোন সদস্য কি সরকারি চাকরি বা পেনশনভোগী? কোনো সদস্যে কি সরকারি পেনশন, যদি আপনারা কোনো সরকারি সদস্য হয়ে থাকেন, যদি পেনশন পান তো এখানে হ্যাঁ করবেন, না না করবেন না, এখানে কিছু করার দরকার নেই, এখানে কোনো ম্যান্ডেটরি ভাবে কিছু বলা হয়নি। ওকে, তো আমার ক্ষেত্রে আমি বলবো না, এখানে এটা নাই টিক করে দেবেন। যদি না হয় পেনশন, যদি হ্যাঁ হয়ে থাকে তো এখানে পেনশন স্লিপ দেখাতে লাগবে, না হয়ে থাকে তো এখানে না ক্লিক করে দেবেন। ওকে, বা না টিক করে দেবেন, ক্লিক করা, সরি আমি ভুল বললাম, না টিক করে দেবেন। ওকে, তো এবার বলেছি কোন সদস্য কি জিএসটি নাম্বার আছে? যদি আপনাদের কোনো সদস্য জিএসটি নাম্বার থেকে থাকে তো হ্যাঁ করবেন, হ্যাঁ করে থাকলে পরে জিএসটি নাম্বারটা এখানে বসে দেবেন। আমি বলবো অনেকে এখানে তো 99% জিএসটি নাম্বার নেই, আর যদি থেকে থাকে তো অবশ্যই এখানে হ্যাঁ করে জিএসটি নাম্বারটি এখানে ফিল করে দেবেন। ওকে, পরিবারের মোট বার্ষিক আয়, এটা ইম্পর্টেন্ট। আপনাদের পরিবারের যে বার্ষিক আয় হয়ে থাকে 40,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা। ওকে, তো এখানে সেটা বসিয়ে নেবেন। এটা হচ্ছে যার যত অঙ্ক, 50,000 হলে 50,000, 40,000 40,000, 30,000 হলে 30,000, 1,00,000 হলে 1,00,000, 2,00,000 হলে 1,00,000, ঠিক আছে? যার যত, আমি বলবো এটা মিনিমাম একটা অ্যামাউন্ট বসাবেন যাতে, ঠিক আছে, আপনাদের সুবিধা হয়। ওকে, এবার এখানে বলেছে মেন ইম্পর্টেন্ট সিএ আবেদনের বর্তমান অবস্থা। আপনি যদি সিএ আবেদন করে থাকেন, প্রবলেম হয়ে থাকে তো সেটা করবেন। আশা করি আপনারা ভোট দিয়েছেন, তো সিএ আবেদনের এখানে কোনো প্রশ্নই আসছে না, তো এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে? এখানে বলেছে প্রযোজ্য নয়, বা এখানে প্রযোজ্য নয়, ঠিক আছে? এটা করতে পারেন। সিএ আবেদন যদি আপনি করে থাকেন তবেই করবেন, নাহলে এখানে কিছু করার দরকার নেই, এখানে প্রযোজ্য নয় করে এখানে টিক করে দিয়ে দেবেন। ওকে, ঠিক আছে? বা টিক না করলেও চলবে, আমি বলবো হ্যাঁ টিক করে দেবেন। ওকে, সেম ওইরকমই সবগুলো ওরকমই আছে। টোটাল এখানে বলেছে এবার অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, আপনাদের যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তো তার কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে তার এখানে নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এটা কিষাণ ক্রেডিট কার্ডের নাম হয়েছে কারণ এ কারণে এরা ডকুমেন্টস কালেক্ট করছে এই জন্য যাতে আপনার পরবর্তীতে আপনার কোনো অসুবিধে বা ঝামেলা কিছু না হয়। আপনার যেসব যে গভর্নমেন্ট স্কিম পাবেন সেই সব আপনাদেরকে খুব সহজেই, মানে খুব সহজে আপনাদেরকে প্রদান করা হবে। ওকে, তাই জন্য এরা পুরো পরিমাণে আপনাদের ডিটেলস একবারে নিয়ে রাখে, যেহেতু এরপর আয়ুষ্মান কার্ড আসবে আর অন্যান্য অনেক ধরনের কিছু আসবে, ঠিক আছে? তো সেই হিসেবে এটা করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? তো এটা অন্যান্য রাজ্যগুলোতে সেম এরকমই ফর্ম করানো হয়েছিল, তো ওই ফর্মগুলো এর থেকে আরো বড় ছিল। ওকে, তো এবার এখানে লেখা আছে শিল্পী ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তো করবেন, মৎস্য ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তো কারো যদি সদস্য থাকে 3 4 যে সদস্য থাকবে নাম লিখে তার নাম্বার সংখ্যা ডেট বসে দেবেন। এবার বলেছে এসআইআর, যদি এসআইআর এ 2026-এর নাম বাদ পড়ে থাকে বা ট্রাইব্যুনালে যদি বিচারাধীন না থাকে সেটা করবেন। আমি প্রযোজ্য নয় আছে, না আছে, হ্যাঁ যদি হয় তাহলে মামলার বিবরণ, তো আমি বলবো প্রযোজ্য নয় বা না। এখানে বলেছে আবার পড়ুন, আমি কি বলি, যদি এসআইআর এ 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে ট্রাইব্যুনাল বিচারাধীন আইন আছে কিনা, তো আমি বলি প্রযোজ্য নয়, ক্লিক করে দেবেন, ঠিক আছে?
সেম প্রত্যেকটা এরকমই আছে, 5 জন সদস্যের নাম আছে। এবারে বলেছে এখানে বিদ্যালয়ের অধ্যয়নগত পরিবারের সকল শিশুর বিবরণ। পরিবারের যে সকল শিশু রয়েছে, যদি একটি শিশু থাকে তো একটি শিশুর এখানে আপনার হচ্ছে নাম, বিদ্যালয়ের নাম, ধরন লিখে সে বিদ্যালয়টি সরকারি না বেসরকারি বা কি আছে সেটা সেখানে উপরে টিক করে দেবেন। যদি সরকারি স্কুল হয় টিক করবেন, বেসরকারি বেসরকারি টিক করবেন, বা অন্যান্য টিক করবেন, বা এখানে অন্যটি মাদ্রাসা আছে, স্বীকৃত মাদ্রাসা আছে, অন্যান্য আছে। তো যার যেমন স্কুলে পড়েন সেখানে দিয়ে দেবেন। ওকে, তো এখানে যেটা বললাম আমি, এখানে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যেসব আপনার যে বাড়িতে শিশুরা রয়েছে, বাচ্চারা রয়েছে, যে যেমন স্কুলে পড়ে তার বিবরণ এখানে দিতে বলেছে। ঠিক আছে, এখানে যেমন বললাম শ্রেণীর শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন। ঠিক আছে, ধরন এখানে বলা হয়েছে যে কোন স্কুল, হচ্ছে তোমার আপনার বেসরকারি না মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা না অন্যান্য। ঠিক আছে, যেটা হবে সেটা টিক করে দেবেন। ওকে, এখানে লেখা আছে দেখুন, বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে তার উল্লেখ করেন, যদি অন্যান্য ওখানে করেন তো স্কুল কি ধরনের সেটা এখানে লিখতে হবে তারা এখানে। ঠিক আছে, এই হচ্ছে শিশুদের অধ্যয়নগত পরিবারের সকল শিশুর এটা বিবরণ, সেটা গেল। সেম এরকমই আপনার সদস্য যদি 4টে শিশু হয় তো 4টে অব্দি দেওয়া আছে এখানে, সব দিয়ে দেবেন। এখানে বলা হয়েছে শিশুদের টিকাকরণের বিবরণ। ঠিক আছে, শিশুদের টিকাকরণ হয়েছে কিনা, যদি শিশুদের টিকাকরণ হয়ে থাকে হ্যাঁ, তাহলে হ্যাঁ ক্লিক করবেন। আর যদি টিকাকরণ করা হয়নি তো এখানে না টিক করবেন। তাহলে এটা কি হবে, যদি আপনাদের কারণবশত টিকাকরণ যদি না হয়ে থাকে তো আপনাদের সেটাকেও সেইভাবে আপনাদেরকে সেটাকে হিসেব করে আপনাকে যে টিকাটা সেটা নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এই গভর্নমেন্ট থেকে। ওকে, তাই জন্য এখানে দেওয়া হয়েছে এটা শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো আশা করি প্রত্যেক শিশুদের টিকা নেওয়া হয়েছে, তাহলে হ্যাঁ করে দেবেন। আর যদি না হয়ে থাকে তো না করবেন। কারণ ওখানে যেহেতু ইচ্ছে করে যদি না টিকা নিয়ে থাকেন মানে অবশ্যই এখানে হ্যাঁ করবেন না, না হলে নাই করবেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনাদেরই এটাতে সুবিধা হবে। ঠিক আছে, আপনাদের সেটাকে ব্যবস্থা করে দেওয়া হবে পরবর্তীতে। এখানে বলেছে এবার সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তো হ্যাঁ করবেন, না হলে না করবেন। তো অনেকে হয়তো ডিবিটির মাধ্যমে কি পাচ্ছেন, অনেকে হয়তো বলবেন না আমি ডিবিটির মাধ্যমে কিছু পাচ্ছি। আপনি কি পাচ্ছেন? পাচ্ছেন না, তো অবশ্যই সেটা এখানে করে দেবেন না। আর যদি এখানে আপনি যদি হ্যাঁ পেয়ে থাকেন তো হ্যাঁ করবেন। ঠিক আছে, হ্যাঁ করলে যেমন অনেক ধরনের প্রকল্প আছে ডিবিটির মাধ্যমে এসে থাকে। আর দেখুন লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু অ্যাকচুয়ালি ডিবিটির মাধ্যমে আসেনি। ওকে, সেটা এসেছিল আপনার হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে। ওকে, তো এটা সবাই এখানে না করবেন। যদি আপনাদের খুব মনে হয় যে আপনি এটাকে আপনাদেরকে কেউ অন্য কোথাও যদি দেখে থাকেন তো সেটা পূর্বে একটু ভেরিফাই একটু করবেন। কিন্তু আমার মতে এখানে হবে এটা হচ্ছে যে ডিবিটির মাধ্যমে কিছু পাচ্ছেন, এখানে না হবে। কারণ আপনার ডিবিটির মাধ্যমে আপনারা কিছু এখনো কিছু অবধি পাচ্ছেন, এই প্রথমবার পেতে চলেছেন। যেটা আপনারা এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে। ওকে, সেটা ডিবিটির মাধ্যমে আসছিল না। তো সেম এখানে বলা হয়েছে প্রকল্পের নাম হলে প্রকল্প লিখবেন, না হলে কিছু করার দরকার নেই। ঠিক আছে, এটা ছেড়ে দেবেন। এটা বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃত্ব পূরণীয়। ঠিক আছে, যদি বাদ দেওয়া হয় এটা, তো এখানে অফিসারে যদি কিছু করে থাকে মানে এটা বলা হয়েছে যদি আপনি এটা বাদ দিয়ে দেন তো অফিসার কর্তৃত্ব মানে অফিসার এটা আপনাদেরকে বলে দেবে কি করতে হবে। ওকে, আপনাদের কিছু করার দরকার নেই। এবার হচ্ছে মেন জিনিস এখানে আসবেন। এখানে আছে বলা হয়েছে যে বিভাগ ক্ষেত্রে এখানে আপনার এটা টার্ম অ্যান্ড কন্ডিশনসে বলা হয়। ঠিক আছে, সম্মত এখানে ঠিক করে দিয়ে আপনার করে দেবেন। ঠিক আছে, আর এই ফর্মটি যাচাইয়ের যোগ্য। এখানে এটি যাচাই করবে হচ্ছে আপনাদের যে এলাকার বিধায়ক অফিসার, সেখানে সে এসে সেটা এখানে যাচাই করবে। ওকে, তো এবার এখানে লেখা আছে মেন জিনিস শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। ওকে, এটা হয়েছে বলা সরকারি ব্যবহারের জন্য, যেটা বলা হয়েছে যে এখানে আপনি পারলে আপনার মানে আপনার যেটা আছে পারিবারিক সদস্য সংগ্রহ, তো আমি ড্যাশ মানে আপনার নাম লিখবেন, গ্রাম শহর, যারা ঠিকানাটা এখানে দেবেন, ঠিকানা দেওয়ার পর এখানে তারিখ স্থান দিবেন, বাকিটা ঠিক আছে যে অফিসার আপনাদের বলে দেবে এখানে কি করতে হবে বাকিটা। ঠিক আছে, আপনাদেরকে আর কিছু করার দরকার নেই। এই ছিল মেন ফর্মে তেমন কিছু নেই, শুধু এখানে একটু ফর্মটা বড় হয়েছে কেন, 5 জন সদস্য মিলে অ্যাড করা হয়েছে, প্রতিটা এসে 5 জন করে সদস্য অ্যাড করা হয়েছে বলে ফর্মটা দেখে লাগছে বড়। এখানে কিন্তু তেমন কিছু বড় ফর্ম দেওয়া হয়নি। আর এই ফর্মটিতে ডিটেলস যেটা নেওয়া হয়েছে সেই ডিটেলস নেওয়ার কারণ একটাই, আপনি পরবর্তীতে যাতে যেসব সরকারি জিনিস আসবে সেসব আপনি খুব সহজেই পান। ওকে, এ হচ্ছে ব্যাপার অন্নপূর্ণা যোজনার
লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট করার এই ছিল ফর্ম ফিল আপ। এটা হচ্ছে অফলাইন ফর্ম ফিল আপ। অনলাইন যখন আসবে তখন আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।